রক্তমাখা হাত নিয়ে কলিং বেলটি একের পর এক চাপ দিতেই থাকে আনন্দী। চারপাশের নিস্তব্ধতা তার কাছে অসহনীয় লাগতে থাকে। ভয়ে এতটাই বুকে বাসা বেঁধেছে যে দমকা হাওয়াও তাকে কম্পিত করতে যাচ্ছে। এর সাথে সাথে কিছুক্ষণ আগে ঘটতে যাওয়া ঘটনাটি বারবার ফিরে আসছে চোখের সামনে। ক্রোধে, অপমানে, অসহায়তাতে অন্ধ হয়ে সে ছুরিটা চালিয়ে দিয়েছিল অভির পেটে। এরপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পায়নি। অন্ধকার ঘরটায় অভিকে ফেলে ছুটে বেরিয়ে এসেছিল আনন্দী। কিন্তু এখন এখন তার ভেতরে সমস্ত আগুন নিভে গেছে। রয়ে গেছে শুধু একরাশ ভয়। অভি কি বেঁচে আছে? প্রশ্নটা বারবার মাথার ভেতরে আঘাত করতে থাকে। নিজের হাতের দিকে তাকায় আনন্দী। শুকিয়ে আসা রক্তের দাগগুলো যেন তাকে বিদ্রুপ করছে। মনে হচ্ছে এ রক্ত কোনোভাবেই আর ধুয়ে ফেলা যাবে না। তার কানে এখনো ভেসে আসছে অভির ব্যথাতর গোঙানি শব্দগুলো। চোখের সামনে ভেসে আসতে থাকে বিস্ময়ে বড় হয়ে যাওয়া সেই দৃষ্টি। যেন শেষ মুহূর্তে অভিও বিশ্বাস করতে পারেনি আনন্দী সত্যি তাকে আঘাত করতে পারে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। প্রতিশোধে যে তৃপ্তি পাওয়ার কথা ছিল তার কিছুই বোধ করছে না সে। বরং মনে হচ্ছে নিজের হাতেই যেন নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছে সে। কলিং বেলের ওপর রাখা আঙুলটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। মা হয়তো রান্নাঘরে, তা এতটা দেরি লাগছে। কিন্তু আর তো দেরি সয় না আনন্দীর। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে সে। মাথার ভেতর ঝড় বয়ে যাচ্ছে তার। সে জানে না সামনে কি অপেক্ষা করছে, জানে না অভির ভাগ্যে কি লেখা আছে। শুধু এতটুকুই জানে কয়েক মিনিট এসে উন্মাদনা তার জীবনের সমস্ত হিসেব পাল্টে দিয়েছে। আর সে অন্ধকার ঘরটিতে পড়ে থাকা মানুষটা বাঁচুক, বেঁচে থাকুক কিংবা না থাকুক, আজ থেকে তার নিয়তি চারদিকে চিরদিনের জন্য আনন্দী নিরাপত্তার সঙ্গে নিয়তির সঙ্গে জড়িয়ে গিয়েছে। শত ভাবনার মাঝে হঠাৎ করে মা দরজা খুলেই ঝড়ের বেগে ঘরের ভেতরে প্রবেশ করে আনন্দী। তার এলোমেলো চুল, বিবর্ণ মুখ আর কাঁপতে থাকা শরীর দেখে মূর্তি আজ করতে পারেন কিছু একটা ভয়াবহ ঘটেছে। তিনি বিস্ময়ের চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকেন। আনন্দী কোনো কথা বলে না। দ্রুত পায়ে শব্দ তুলে শুধু নিচের ঘরের দিকে চলে যায়। যেন কারো চোখের সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহসটুকু তার নেই। দরজা খোলা রেখে জড়সড় হয়ে খাটের এক কোণায় বসে থাকে আনন্দী। রক্তমাখা ছুরিটা একপাশে পড়ে আছে। আনন্দী চেয়েও সেটা লুকাতে পারেনি। ব্রেন এতটাই অকেজো হয়ে আছে তার। বুকের ভেতর ধুকপুক শব্দটা ক্রমেই তীব্র হয়ে ওঠে। কাঁপতে থাকা হাত দুটো চোখের সামনে তুলে ধরে সে। আঙুলের ফাঁকে ফাঁকে জমে থাকা রক্তের দাগ দেখি হঠাৎই শরীর শিউরে ওঠে তার। এতক্ষণ যে ক্রোধ তাকে অন্ধ করে দিয়েছিল, এখন তার জায়গা দখল করেছে অদ্ভুত এক আতঙ্ক। আকরাম শেখকে কল করে আয়না বেগম, কিন্তু কল রিসিভ হয় না। তাই ফোনের সাথে নিয়ে মেয়ের ঘরে চলে আসেন তিনি। দ্রুত উদ্বিগ্ন কথা বলেন, আনন্দী, কি হয়েছে তোর? এত রক্ত কিসের মা? আনন্দী কোনো উত্তর দেয় না। ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে ফেলে। কিন্তু চোখ বন্ধ করলে সেই দৃশ্যটা আরো স্পষ্ট হয়ে ওঠে। অন্ধকার ঘর, মেঝেতে লুটিয়ে পড়ে থাকা অভি, আর তার শার্টে ছড়িয়ে থাকা রক্ত। হঠাৎই মনে হয় ঘরের চারপাশে দেওয়ালগুলো যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সে দুই হাতে মুখ চেপে ধরে, কিন্তু ভেতরের অস্থিরতা তাকে কোনোভাবেই থামতে পারে না। এই প্রথমবারের মতো মনে হয় হয়তো সে এমন একটি কাজ করে ফেলেছে যার পরিণয় থেকে আরও কখনো মুক্তি পাওয়া যাবে না। মেয়ের থেকে কোনো উত্তর না পেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আয়না বেগম আবারও ফোন করেন আকরাম শেখকে। এবার ফোন রিসিভ হওয়ার সাথে সাথেই হরহর করে আয়না বেগম সব বলতে থাকেন। তিনি ভয়ের চোটে কথাগুলো ঠিকমতো গুছিয়েও বলতে পারেননি। শুধু এতটুকুই বলতে পারেন, বোঝাতে পারেন তাদের মেয়ের সঙ্গে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। ফোন কেটে যাওয়ার পর কিছুক্ষণ আনন্দী পাশে বসে থাকেন তিনি। মেয়ের হাতে রক্ত, ফ্যাকাশে মুখ আর আতঙ্কে ভরা চোখ দেখে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কি জিজ্ঞাসা করবেন, কিভাবে জিজ্ঞাসা করবেন, কিছু বুঝে উঠতে পারছেন না। অল্প সময়ের মধ্যেই আকরাম শেখ বাড়িতে পৌঁছে যায়। সিঁড়ি ভেঙে প্রায় দৌড়ে উপরে উঠে আসে। ঘরে ঢুকতেই তার দৃষ্টি পড়ে এক কোণে। সংকুচিত হয়ে বসে আছে আনন্দী। ভয়ে মেয়েটার ঠোঁট কাঁপছে। তিনি একবার স্ত্রীর দিকে তাকায়, চোখে প্রশ্ন, কিন্তু স্ত্রী নির্বিকার। যেন কয়েক মিনিটে ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। ধীরে ধীরে মেয়ের কাছে এগিয়েছেন আকরাম শেখ। কাঁপতে থাকা হাতটা হয়তো আলতো করে রাখেন আনন্দীর মাথায়। স্পর্শটা পেতেই আনন্দী মুখ তুলে তাকায়। পরক্ষণে আর নিজেকে সামলাতে পারে না। ঝাঁপিয়ে পড়ে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। আমি আমি খুন করেছি বাবাই, আমি খুনি। এখন আমার ফাঁসি হবে বাবা। আকরাম শেখের বুকের ভেতরটা হঠাৎই শূন্য হয়ে যায়। গলা শুকিয়ে আসে তার। তবু নিজেকে সামলে মেয়ের চোখের পানি মুছে দেন তিনি।
কি হয়েছে মা? সব খুলে বল। এই যে বাবা আছে তো, বল না সোনা, কি হয়েছে? থেমে থেমে কান্নার ফাঁকে ফাঁকে পুরো ঘটনাটা বলে আনন্দী। প্রতিটি শব্দের সঙ্গে যেন আরো ভারী হয়ে ওঠে ঘরের বাতাস। সব শুনে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারে না আকরাম শেখ। তার মুখের সমস্ত রঙও উধাও হয়ে যায়। এরপর খুব ধীরে অস্বাভাবিক শান্ত গলায় বলে, মরেছে জানোয়ারটা? জানি না। আকরাম শেখ চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য, এরপর মেয়ের দিকে তাকিয়ে বলে, প্রথম দিন কেন বলিসনি? কেন বলিসনি তোর সঙ্গে বাকিটা শেষ করতে পারেন না তিনি। গলা ধরে আসে। আনন্দী মাথা নিচু করে বলে, তোমরা আমাকে নোংরা মেয়ে ভাবতে বাবা। কথাটা শুনে যেন ভেঙে পড়লেন আকরাম শেখ। চোখের কোণে জমে থাকা পানি আর আটকে রাখতে পারলেন না তিনি। বাপ হিসাবে আমি কতটা ব্যর্থ হলে আমার মেয়ে এই ভয়টা পায়, কতটা ব্যর্থ হলে নিজের কষ্টটা আমার কাছে বলতে পারে না। দেখছো কিন্নি? আকরাম শেখকে দুইবার কাঁদতে দেখা গেছে। একবার ছেড়ে আনন্দ বাড়ি থেকে চলে যাওয়ার সময়, এবং আরেকবার আজকে মেয়ের সঙ্গে ঘটে যাওয়া বর্বরতাগুলোর কথা শুনে। আমি তোকে রক্ষা করতে পারলাম না মা। ইস, কি কপাল আমার! কোথায় ভুল হয়েছিল? কেন আমার মেয়ে আমাকে সব বলতে পারলো না? কেন পারলো না? তুমি শুনলে গিন্নি, আমার মেয়ে আমাকে কিছু বললো না। ঘরের একপাশে দাঁড়িয়ে থাকা আনন্দীর মা পাথরের মূর্তির মতো স্থির হয়ে থাকেন, যেন পৃথিবীর সমস্ত শব্দ এই এক মুহূর্তে হারিয়ে গেছে। আনন্দী কাঁদতে কাঁদতে বলে, বাবাই। আকরাম শেখ সঙ্গে সঙ্গে মেয়ের মুখ দুই হাতে তুলে ধরেন। চুপ, একদম চুপ। তুই আর কাঁদবি না, আমি আছি। ভাঙা মানুষটার ভেতরে যেন হঠাৎ অন্য এক মানুষ জগৎ বেঁধে নেয়। মেঝের থেকে তুলিয়ে তিনি নিঃশব্দে রক্তমাখা ছুরিটি নিজের হাতে তুলে নেন। তারপর গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বলেন, খুন আমি করেছি, আমার মেয়ে নয়। আনন্দী অবাক হয়ে আকরাম শেখের দিকে তাকায়। একজন বাবা নিজের সন্তানকে ঠিক কতটা ভালোবাসলে তার খুনের দায় নিজে নিতে চায়। বাবাদের ভালোবাসা বুঝি খুবই মুশকিল। সারা জীবনে মনে হয় হিটলার্স দয়ামায়াহীন একটি মেশিন, অথচ সন্তানের বিপদে সবার আগে নিজের জীবন দিতে প্রস্তুত হয় তার বাবা। সোনামণি। আকরাম শেখ এবং আনন্দের কথার মাঝে হঠাৎ দরজা ঠেলে কয়েকজন লোক ভেতর প্রবেশ করে। তাদের উপস্থিতিতে মুহূর্তে থমকে যায় ঘরের পরিবেশ। লোকগুলো মাঝখানে নোবেলের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অভিকে দেখে ভয়ে কেঁপে ওঠে আনন্দী। তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায়। অভি, সে বেঁচে আছে! চোখে কালো চশমা, উদম শরীর, শুধু মাত্র মুন্ডু পরা, মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। তবে এর থেকে বেশি যে জায়গাটা চোখে আটকে যায় সেটা হলো অভির পেট, শক্ত করে বেঁধে রাখা সাদা ব্যান্ডেজটি। ব্যান্ডেজের নিচে লুকিয়ে আছে আনন্দের ক্রোধ, অপমান আর সে ভয়ঙ্কর মুহূর্তের স্মৃতি। আনন্দের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। অভি স্থির হয়ে তাকিয়ে থাকে আনন্দের দিকে। ঘরের বাতাস মুহূর্তে ভারী হয়ে ওঠে। কেউ কোনো কথা বলে না, শুধু নীরবতা। আর একে অপরের দিকে তাকিয়ে থাকে কয়েক জোড়া চোখ, যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। ও আনন্দী ভয় তার বাবার পেছনে লুকিয়ে থাকে। অভি দেখা মাত্র তেড়ে আসার আকরাম শেখ। মেয়ের সাথে এমন জঘন্য কাজ করার ব্যক্তিটি তার সামনে, তাও সুস্থ সবল। তাকে কি আর সুস্থভাবে রাখা যায়? হাত তুলে একটা গালি দিয়ে অভির দিকে তেড়ে আসেন আকরাম শেখ। কিন্তু অভির কাছে যাওয়ার আগেই তার সাঙ্গভঙ্গ ঘিরে ধরে আকরাম শেখকে। অভি হাসি দিয়ে আনন্দের দিকে তাকায়। আনন্দের ভয় একদম চুপ হয়ে যায়। আমার বউ তো ইতিহাস করেছে রে। সে নিজের একমাত্র স্বামীর পেটে ফুটো করে দিয়েছে। অবির মুখে বউ শব্দটা শুনে আনন্দের চোখ বিস্ময়ে আরো বড় হয়ে ওঠে। যেন মুহূর্তের জন্য তার চারপাশে সব শব্দ থমকে যায়। বুকের ভেতর ধক করে ওঠে। বউ? কোন বউ? বিয়ে হলো কবে? অভি তো নিজে বলেছিল তাদের বিয়ে হয়নি। তাহলে আজ হঠাৎ করে এমন দাবি কেন করছে? মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে আনন্দের। আতঙ্ক, বিস্ময় আর বিভ্রান্তিতে তার মুখের সমস্ত রং উধাও হয়ে যায়। অন্যদিকে আকরাম শেখ আর নিজেকে সংযত রাখতে পারেন না। কি যাতা বলছো? আমার মেয়ে তোমার বউ কেন হবে? তার কণ্ঠের কঠোরতা পুরো ঘরকে কাঁপিয়ে দেয়। কিন্তু অভির মুখের কোনো পরিবর্তন দেখা যায় না, বরং ঠোঁটের কোণে ধীরে ধীরে একরকম রহস্যময় হাসি ফুটে ওঠে। বহুত খবিশ আছেন আপনি, প্রমাণ ছাড়া কিছুই মানেন না। কথাটা বলি সে হাত বাড়িয়ে নোবেলের দিকে তাকায়। বাবা নোবেল। ইশারা বুঝতে নোবেলের এক মুহূর্ত সময় লাগে না। সঙ্গে থাকা ফাইল থেকে কয়েকটি কাগজ বের করে অভির হাতে তুলে দেয়।
অভি সেগুলো নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে আকরাম শেখের দিকে বাড়িয়ে দেয়। কাগজগুলো হাতে নিয়েই থমকে যান আকরাম শেখ। প্রথমে তিনি বুঝতে পারছে না, কিন্তু পরের মুহূর্তে সাক্ষীর জায়গায় নিজের স্বাক্ষর দেখতে পেয়ে তার বিস্ময় চোখ বড় হয়ে যায়। ভুয়ো কাগজ! আমি কবে? বাকিটা বলা যায় না। হঠাৎ করে স্মৃতি দরজা খুলে যায়। যেদিনের অভি তাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছিল, কৃতজ্ঞতার স্বীকারোক্তির মুহূর্তে বেশ কিছু কাগজে স্বাক্ষর করে নিয়েছিল সে। সেদিন গুরুত্ব না দিয়ে সই করেছিল আকরাম শেখ। ভাবতে পারেননি সেই স্বাক্ষর একদিন তার গলায় কাটা হয়ে ফিরে আসবে। স্মৃতি ফিরে আসতেই তার মুখমণ্ডল ক্রোধে বিবর্ণ হয়ে যায়। রাগে শরীর কাঁপতে থাকে, কিন্তু অভি যেন এসবের কিছুই পরোয়া করে না। সে ধীরে পায়ে আনন্দের দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই আকরাম শেখ সামনে এসে দাঁড়ায়। 2 হাত মুঠোর করে মেয়েকে আলগা করে নিয়ে গর্জন করে ওঠেন, আমার মেয়ের ধারে কাছেও যাবে না তুমি। অভি কোনো কথা বলে না, ফোনটা অন করে একটি ভিডিও স্টার্ট করে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় আনন্দিত ছুরি হাতে অভির দিকে ঝাঁপিয়ে পড়ে। পরের মুহূর্তে ধারালো অস্ত্রটি অভির পেটে বসিয়ে দিয়েছিল সে। ভিডিওটা শেষ হতেই ঘর জুড়ে নেমে আসে ভারী নীরবতা। অভি ধীরে দৃষ্টিতে তাকায়, আকরাম শেখের দিকে তাকিয়ে বলে, মেয়েকে আমার সঙ্গে দেবেন নাকি জেলে পাঠাবেন? ডিসিশন আপনার। আকরাম শেখ কোনো উত্তর দেয় না। তার মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে আসে, কারণ পৃথিবীর কোনোভাবেই চায় না তার সন্তান জেলের অন্ধকারে হারিয়ে যাক। ভয়ে জড়সড় হয়ে মায়ের পেছনে দাঁড়িয়ে রয়েছে আনন্দী। অভি এগিয়ে আসে, আনন্দের হাতটা ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে, বলে, আসো সোনামণি, আমরা সংসার করি। ভবিষ্যৎ ছেলে মেয়েদের পড়াশোনা দেরি হয়ে যাচ্ছে। আমি আমি যাব না। আরে আসো তো। না না বাবা, আমি যাব না বাবা। ও বাবা! অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকায় আনন্দী, কিন্তু বাবা নামক বটগাছটি যেন আজ নিরুপায়। কি করবে সে? মেয়েকে কি জেলে পাঠাবে? প্রমাণ তো রয়েছে যথেষ্ট। অভি আনন্দের কোমর চাপটে ধরে বলে, এখন বাবা না, ড্যাডি বলার সময়। চলো সোনামণি।